বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হ্রাস পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এই বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি তাসনিম মহসিন। তার কাছ থেকে বাকি কথা জানবো এবং সঙ্গে আছি শাহাদাত তনিম। তাসনিম মহসিন, সংবাদ পর্যালোচনা আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মহাসচিব বৈঠক করেছেন, বাংলাদেশের সফরে এসেছেন। এই বিষয়ে আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। আচ্ছা, প্রতি বছর মূলত রমজান মাসে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কোনো না কোনো মুসলিম দেশে মূলত সফর করে থাকেন। এটা হচ্ছে কি মূলত রমজান এবং মুসলিমদের প্রতি সংহতি জানাতে তিনি এই সফরটি করে থাকেন। তো তারই অংশ হিসাবে এবছর বাংলাদেশের রোহিঙ্গাদের সাথে, যেহেতু এখানে একটি বিশাল মুসলিম জনগোষ্ঠী আছে যারা হচ্ছে গিয়ে নির্যাতিত, নিপীড়িত এবং নিজের দেশ থেকে তারা আসলে বাস্তুচ্যুত হয়ে পাশের দেশে অবস্থান করেছে, তো তাদের প্রতি সংহতি জানানো, এর পাশাপাশি হচ্ছে গিয়ে বাংলাদেশের যে হোস্ট কমিউনিটি আমরা যাদেরকে বলি, স্থানীয় জনগোষ্ঠী যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদের প্রতি সংহতি জানাতেও তারই মূলত সফরটি জাতিসংঘ মহাসচিবের। এর পাশাপাশি অবশ্যই এই সামনের মাসেই, চলতি মাসেই হচ্ছে গিয়ে আপনার রোহিঙ্গাদের নিয়ে প্রতি বছর যে বাজেট তৈরি করা হয়, যেটাকে সংক্ষেপে জিআরপি বা যৌথ সারাদান প্রকল্প, জয়েন্ট রেসপন্স প্ল্যান বলে, সেটি প্রকাশ হতে যাচ্ছে। এবং সেখানে দেখা গিয়েছে যে গত 2017 থেকে যখন হচ্ছে রোহিঙ্গাদের জন্য হচ্ছে গিয়ে বিশ্ব থেকে তহবিল সংগ্রহের বিষয়টি যখন আসলো, তো প্রথম দিকে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছিল। মোট যে চাহিদা দেওয়া হতো তার দেখা যেত প্রথম বছরে 70% এসেছে, তারপরের বছরে কমে সেটা 66%, 60%, তো কমতে কমতে গত বছরে এটা 50%-এ গিয়ে 50% নিচে গিয়ে মূলত থেমেছে। এবং এইবারের পরিস্থিতি আসলে যা বোঝা যাচ্ছে, কারণ আপনি জানেন যে ইতিমধ্যে হচ্ছে গিয়ে ট্রাম্প প্রশাসন বৈশ্বিকভাবে আপনার এই অনুদান বন্ধ করে দিচ্ছেন। যদিও রোহিঙ্গাটা তারা বন্ধ করছেন না, এদিকে যুক্তরাজ্য তারা হচ্ছে গিয়ে বৈশ্বিক অনুদান 40% কমিয়েছে। সো বিভিন্ন দেশ, বিশেষ করে ইউক্রেন এবং রাশিয়া ওয়ারের কারণে, যুদ্ধের কারণে বিভিন্ন দেশ তাদের অন্যান্য অনুদানগুলো কাট করে সেই অনুদানগুলো মূলত এখন হচ্ছে কি ওই ইউক্রেন রাশিয়া ওয়ারের ওদিকে যাচ্ছে। আর অনেক দেশ নিজে থেকে অনুদান কমিয়ে দিয়েছে। ফলে এইবার মোট চাহিদার 40% প্রতিশ্রুতি আসে কিনা। গতবারগুলোতে আমরা দেখেছি প্রতিশ্রুতি 80%, 90% প্রতিশ্রুতির বিপরীতে আমরা মূলত 60, 70 অথবা 50% পেয়েছি। এবার প্রতিশ্রুতি আসলে আসছে না যে কত টাকা আমি হচ্ছে রোহিঙ্গা ফান্ডে আসলে দিব। সো সেই মানুষ, বিশ্ববাসী যাতে হচ্ছে রোহিঙ্গাদেরকে ভুলে না যায়, এই যে পারসিকিউটেড যে নির্যাতিত যে মানুষগুলো আছে তাদেরকে যাতে ভুলে না যায়, সেইটার উপর সেই ঘটনা বা সেই ইভেন্টটাকে এনলাইট করার জন্য জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর। এর পাশাপাশি এইটা নিয়ে তাই তিনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন। এর পাশাপাশি যে আলোচনার আরেকটি বিষয় ছিল সেটা হচ্ছে কি যে বাংলাদেশের যে ট্রানজিশন যেটি হচ্ছে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আমাদেরকে জানানো হয়েছে মূলত সরকার যে সংস্কার পদক্ষেপগুলো নিয়েছে, অন্তর্বর্তী সরকার, এবং যে ট্রানজিশন প্রসেস, যে আমরা যে গণতন্ত্রের দিকে আমরা এগোচ্ছি, একটা সামনে নির্বাচন, এই প্রত্যেকটা বিষয় জাতিসংঘ মহাসচিবের মূলত হচ্ছে গিয়ে আপনার সমর্থন এবং সহযোগিতা থাকবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি বৈঠক হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, কি বার্তা দিলেন, আপনাদের কাছে কি তথ্য আছে? না, প্রধান উপদেষ্টার বৈঠকটাই মূলত হচ্ছে গিয়ে মূল বৈঠক ছিল। পররাষ্ট্র উপদেষ্টার এটা এইরকম কোনো ভিভিআইপি ভিজিট যখন হয়, তখন নিয়ম অনুযায়ী হচ্ছে গিয়ে সবার প্রথম সৌজন্য সাক্ষাৎ সেটি হচ্ছে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টা করে থাকে। তো তারই অংশ হিসাবে পররাষ্ট্র উপদেষ্টা সেখানে গিয়ে মিটিংটি করেছেন। সো ওই একই জাতিসংঘের সাথে ইস্যু তো আমাদের ঘুরে ফিরে রোহিঙ্গা এবং আমাদের চলমান যে সংস্কার কার্যক্রমগুলো আছে সেটাই, সেগুলো নিয়েই মূলত হচ্ছে কি পররাষ্ট্র উপদেষ্টার সাথে কথা হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আপনি দেখেছেন যে একটি প্রোপাগান্ডা ঘুরফির খাচ্ছে নিউজ ফিডে। আপনার কাছে নিশ্চয়ই এসেছে যে জাতিসংঘের মহাসচিব প্রধান উপদেষ্টার কাছে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র চেয়েছেন। আসলে এটি প্রোপাগান্ডাটা কিভাবে ছড়ালো, আপনার কাছে কি তথ্য আছে? আপনি শুরুতেই বলেছেন এটা প্রোপাগান্ডা। এটা আসলেই প্রোপাগান্ডা, কারণ এরকম কোনো কিছু হলে আমাদের সাথে জাতিসংঘের প্রেস উইং এর সাথেও তো আমাদের কন্টিনিউয়াসলি যোগাযোগ আছে আর কি।
তো তাদের পক্ষ থেকে আমাদের এই ধরনের কোনো ইনফরমেশন এখন পর্যন্ত জানানো হয়নি যে জাতিসংঘের মহাসচিব এরকম কোনো পদত্যাগপত্র দেখতে চেয়েছেন কিনা। এটি মূলত হচ্ছে গিয়ে যে ভারত থেকে মূলত এই প্রোপাগান্ডাটি ছড়ানো হয়েছে। আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা ভারতে পালিয়ে আছেন বা বিশ্বের বিভিন্ন দেশে যারা পালিয়ে আছেন বা আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন, তারা এই প্রোপাগান্ডাটি ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার একটি চেষ্টা করছেন। এর বাইরে আসলে আর কিছু নেই। জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করেছেন, এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই, আসলে পরিবেশটা কেমন ছিল, কি কি তথ্য আছে আপনার কাছে? আসলে জাতিসংঘ মহাসচিবের সাথে এইবার ওই বিদেশি মিডিয়া ছাড়া, বিদেশি গণমাধ্যম ছাড়া দেশি আসলে কোনো গণমাধ্যমকে ওইখানে থাকার সুযোগ দেওয়া হয়নি। তবে যতটুকু হচ্ছে গিয়ে আপনার ফুটেজে বা যতটুকু আমরা ছবিতে আসলে দেখেছি, তো সেইখানে তিনি রোহিঙ্গাদের বিভিন্ন কার্যক্রম মানে ওখানে পৌঁছানোর পরে সেখানে ঘুরে দেখেছেন। সেখানে যে আইএনজিওগুলো প্লাস জাতিসংঘের যে সংস্থাগুলো সেখানে কাজ করছে তাদের থেকে তিনি সেখানে ক্যাম্পে ব্রিফিং নিয়েছেন এবং ক্যাম্পে বসে কিন্তু তিনি হচ্ছে একটা প্রেস নোটে মানে উদ্বেগ প্রকাশ করেছেন যেভাবে করে হচ্ছে গিয়ে আপনার রোহিঙ্গা অনুদান কমে যাচ্ছে। বিশেষ করে আপনি দেখেন যে জাতিসংঘেরই যে WFP ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন তারা বলছে যে এরকম এইবার মানে জাতিসংঘে যে $12 করে হচ্ছে রোহিঙ্গাদের খাদ্য অনুদান দিত, সেই অনুদান কমে $6 নেমে আসছে। প্রায় অর্ধেক মানে কি অর্ধেকে নেমে আসছে। যেটা হচ্ছে গিয়ে গত 2024-এ যখন সেটা $12 $10 নেমে এসেছিল, তখনই আমরা হচ্ছে গিয়ে রোহিঙ্গা ক্যাম্পের দুর্দশা দেখতে পেয়েছিলাম। এবং ওই সময় আমি রোহিঙ্গা ক্যাম্প ভিজিট করেছিলাম। আমি দেখেছিলাম যে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে যত না মানুষ, তার থেকে বেশি মানুষ বাইরে বেরিয়ে এসেছে। কারণ তাদের তো আসলে জীবিকা বেঁচে থাকতে হবে, তাদের কিছু না কিছু করতে হবে, তাদেরকে জীবিকা উপার্জন করতে হবে। তো এই পরিস্থিতিতে $12 যদি $6 নেমে আসে, তাহলে পরিস্থিতি কীরকম বিপর্যয়কর দিকে যেতে যাচ্ছে আপনি সেটা বুঝতে পারছেন। সো এই জিনিসগুলোকে এনলাইট করার একটা বিষয় ছিল। আর যেটি বলেছিলাম যে উনি প্রতি বছরই হচ্ছে কোনো রমজানের সময় কোনো না কোনো মুসলিম দেশে যান, সেখানে গিয়ে ইফতার করেন, রমজানের সাথে সংহতি প্রকাশ করেন। এবার আসলে এখানে সেটি করেছেন। রাখাইন থেকে একটি হিউম্যান করিডোর দেওয়ার একটি আলোচনা হয়েছে, এতে আসলে বাংলাদেশের লাভ এবং ক্ষতি কি হতে পারে? আচ্ছা, জাতিসংঘ তারা একটি প্রতিবেদন তৈরি করে যেখানে বলছে যে চলতি মার্চ মাসে অথবা সামনের এপ্রিল মাসে রাখাইনে একটি ভয়াবহ দুর্ভিক্ষ আসতে পারে। বিশেষ করে হচ্ছে গিয়ে আপনি জানেন যে আরাকান আর্মিরা যখন রাখাইনকে হচ্ছে গিয়ে আপনার দখল করে নেয়, তার প্রায় অলমোস্ট 80-85% জায়গা এখন হচ্ছে গিয়ে আরাকান আর্মির দখলে। সো ফলে সেইখানে আসলে ইকোনমিক কার্যক্রম বা আপনার মানে স্বাভাবিক জীবনযাত্রা আসলে নাই। যে কোনো জিনিসের দাম অস্বাভাবিক বেশি, সাপ্লাই নাই। এবং জান্তা সরকার যেটি করেছে যে রাখাইনের চারপাশ দিয়ে আরাকান আর্মিরা যাতে কোনো ধরনের লেভারেজ বা সুবিধা আসলে না নিতে পারে, তো ফলে হচ্ছে গিয়ে চারিদিক থেকে তারা ব্লক করে দিয়েছে। আর রাখাইনে আরাকান আর্মিরা যাতে হচ্ছে গিয়ে আসলে খাদ্যের অভাবে, সাপ্লাইয়ের অভাবে পড়ে, সেই একটি চেষ্টা হচ্ছে গিয়ে জান্তা সরকারের ছিল। তো সেইটার ইফেক্ট আলটিমেটলি সাধারণ মানুষের উপর গিয়েও পড়েছে। এখন জাতিসংঘ থেকে বলা হচ্ছে যে এখন যদি বাংলাদেশ হয়ে তাদের দিকে হচ্ছে গিয়ে এইড বা সহায়তা না পাঠানো যায়, তাহলে ওইখানকার যে মানুষগুলো এখন বাকি যারা আছে, হয়তো আরও শুধু রোহিঙ্গা নয়, এখানে তো রাখাইনবাসীরাও আছে, তাদেরও বাংলাদেশে ঢুকে পড়ার একটা সম্ভাবনা আছে। এই কথা বলে বাংলাদেশকে বলছে তোমরা একটা করিডোর আমাদেরকে দাও, যাতে হচ্ছে গিয়ে আমরা বাংলাদেশ হয়ে রাখাইনে হচ্ছে গিয়ে আমরা ওই ফুড চেইন বা খাদ্য সরবরাহটা হচ্ছে গিয়ে দিতে পারি। কিন্তু এখানে আপনি যদি দেখেন যে ওই অঞ্চলে তো মানে সরকারি বাহিনীর কোনো নিয়ন্ত্রণ এখন নেই। নন স্টেট অ্যাক্টর যাদের আসলে তারা বিদ্রোহী গোষ্ঠী, সহজ কথা, তাদের সাথে সম্পর্ক করাটাও বাংলাদেশের জন্য আসলে একটা রিস্ক। এখন আপনি সেখানে এইড পাঠালেন বা সহায়তা পাঠালেন, সেটি দেখা গেল হচ্ছে কি আরাকান আর্মি সেটি ব্যবহার করলো, সেটি সাধারণ মানুষ পর্যন্ত যেতে দিল না। সো ফলে যুদ্ধ আরও দীর্ঘ হলো। সো সেই এবং তাদের সাথে সম্পর্ক করার ক্ষেত্রেও দেখা যাবে যে তখন হয়তো জান্তা সরকার, মিয়ানমার এখন যারা ক্ষমতা আছে, তারা হয়তো এটাতে বাংলাদেশের উপর রিয়্যাক্ট করতে পারে। আর
এমনিতে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের এরকম ঘোষণা দিয়ে হচ্ছে কি আপনার পর্যাপ্ত সহযোগিতা বা সাহায্য আমরা পেতে পারছি না। ওইখানে ঘোষণা ছাড়া ওইখানে যে আপনি আসলে ওইখানকার রাখাইনবাসীদের আসলে যে আপনি এইড দিবেন বা সহায়তা দিবেন, তো সেই সহায়তাটা দিলে দেখা যাবে যে সেটা অপ্রতুল সহায়তা, নন সাফিসিয়েন্ট সহায়তা আসলে হবে না। দেখা যাবে 100 জনের মধ্যে 30 জন হয়তো সহায়তা পেয়েছে, বাকি 70 জন পায়নি। এখন বাকি 70 জন যখন সেই সহায়তাটি পাবে না, তখন তারা কি করবে? যেখান থেকে সহায়তাটি আসছে তারা আসলে সেই পথে হাঁটবে, কারণ খাদ্যের অনুসন্ধান তখন তারা করতে থাকবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে একটি ঝুঁকি আসলে থেকেই যায় যে এই করিডোর দেওয়ার ফলে যে রাখাইনের বাকি যত জনগোষ্ঠী আছে যারা আসলে সহায়তার আওতায় পড়েনি, তারা হয়তো বাংলাদেশে ঢুকে যেতে পারে। নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার এই বিষয়টি আরো গুরুত্ব সহকারে দেখবে, বিবেচনা নেবে। তাসনিম মহসিন, সংবাদ পর্যালোচনা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।